ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে 1000 সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন যে তোমাদের সাহায্য না পেলে বা তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু আজকে এই জায়গা পর্যন্ত গ্রো করতে পারতাম না, বা তোমাদের এই চ্যানেল প্রেপ উইথ মি এতটা অবধি গ্রো করতে পারতো না। তো যারাই নতুন দেখছো, চ্যানেলটা সম্পর্কে নতুন জানছো বা চ্যানেলটা সম্পর্কে প্রথম থেকেই জানো, তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু অনেক ফ্রি, কিন্তু আমাদের কাছে সেইটাই অনেক বেশি এন্থু নিয়ে আসে। তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক এন্থু নিয়ে আসবে। দেখো, আমরা পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ এখন চালাচ্ছি। এছাড়াও মোটামুটি প্রায় 87টা মতো ফ্রি ইন্টারভিউ ভিডিও তোমাদের জন্য রয়েছে। এর থেকেও আরও অনেক বেশি ফ্রি ভিডিও তোমাদের জন্য রয়েছে, যেখানে ইন্টারভিউ রিলেটেড অনেক কিছু বলা রয়েছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ। পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের এখন সেকেন্ড ব্যাচ ইজ অনগোয়িং। ব্যাচ 1 আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, এটা ব্যাচ 2। ব্যাচ 2 যেটা চলছে সেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে এটা 24শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই 24শে জানুয়ারির পর্যন্তই এটার ভ্যালিডিটি রয়েছে 2025 অবধি। এরবার এখানে জয়েন হতে গেলে কি করতে হবে? এখানে জয়েন হতে গেলে তোমাকে একদম মিনিমাম 550 টাকা এখানে দিতে হবে, যার পরিবর্তে তোমরা একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ, আর 1 নাম্বার মক ইন্টারভিউ। এছাড়া আর পেয়ে যাচ্ছ প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস করার সুযোগ, প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস করার সুযোগ। এছাড়া ব্যাচ ওয়ানের সমস্ত রেকর্ডেড এবং প্রাইম ভিডিও, সমস্ত রেকর্ডেড প্লাস প্রাইম ভিডিওস, এই সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো সব তোমরা পেয়ে যাচ্ছ এই 550 টাকাতে। এছাড়া ক্লাস তো হচ্ছেই, এবং এর বেশি যদি ইন্টারভিউ দিতে চাও সেটাও পসিবল। 2 নাম্বার ইন্টারভিউ আমি জেনারেলি রিকমেন্ড করে থাকি, তো 2টো ইন্টারভিউ তোমরা দিতে পারো। তো এগুলো নিয়ে আলোচনা তো হবে। তোমাদেরকে একটাই জায়গাতে ফোন করতে হবে, সেটা হচ্ছে 8345024034। এই নাম্বারে তোমাদেরকে কল করে নিতে হবে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু কানেক্টেড থাকতে পারো আমার সাথে এবং যুক্ত হতে পারো। এছাড়া আমরা কি করছি, বর্তমানে একটা স্টেট লেভেল এক্সাম গাইড বের করেছি, একটা স্টেট লেভেল এক্সাম গাইড ব্যাচ ঘোষণা করেছি, যে ব্যাচটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ হবে, ব্যাচ 1, যেটা 2025-এর ব্যাচ হবে, স্টেট লেভেল এক্সাম গাইড। এখানে এই নির্মাণ সহায়ক এবং আমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরবর্তীকালে আসবে তার সম্পর্কে পড়ানো হবে। এখানে সপ্তাহে 4 দিন 4 ডে ইন এ উইক এমসিকিউ প্র্যাকটিস হবে, 2 ডে পার উইক সাবজেক্টিভ ক্লাস হবে। এছাড়াও তোমাদেরকে হ্যান্ড রিটেন নোটস দেওয়া হবে, পিডিএফ অ্যাভেলেবেল হবে, ক্লাস পিডিএফ উইল বি অ্যাভেলেবেল হবে। এছাড়া হচ্ছে প্রত্যেক মাসে দুটো করে 100 নাম্বারের মক টেস্ট এবং 4টে করে পার মান্থ সাবজেক্টিভ মক টেস্ট দেওয়ার কিন্তু সুযোগ রয়ে যাচ্ছে। এবং এত কিছু জিনিস তোমরা পাবে অনলি অ্যান্ড অনলি 6000 টাকার বিনিময়ে 1 বছর 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য 6000 টাকা, অনলি অ্যান্ড অনলি 6000 টাকার ভিতরে। এবারে এখানে কিন্তু আমাদের সিট সংখ্যা সীমিত, 100 জন স্টুডেন্টকেই আমরা কিন্তু এই সুযোগটা দেব। এই 100 জন স্টুডেন্টকেই আমরা কিন্তু নেব অনলাইন ক্লাসের জন্য, এবং 100 জনরাই এই 6000 টাকা করে দিতে হবে। যদি বাকি যে
প্রথম যে 20 জন হবে, ফার্স্ট 20% যারা হবে, তাদের জন্য এই ভ্যালুটা হচ্ছে 5,000 টাকা 1 বছরের জন্য। তো এই এত কিছু জিনিসপত্র তুমি পেয়ে যাবে আমাদের এই কোর্সের ভিতরে, যেটা আমাদের হচ্ছে স্টেট লেভেল এক্সাম গাইড কোচিং অর ব্যাচ 1। এছাড়াও আমরা অফলাইন ক্লাস করব। অফলাইন ক্লাস হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে অফলাইন ক্লাস হচ্ছে। তোমরা চাইলে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়াতে অফলাইন ক্লাসে জয়েন হতে পারো। তার জন্য একই জায়গাতেই তোমাদেরকে কল করতে হবে, সেটা হচ্ছে 8345024034। এই নাম্বারে তোমাদেরকে কল করে নিতে হবে, এবং কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও এবং যুক্ত থাকো চ্যানেলটার সাথে। আমরা 4th জানুয়ারি আমাদের অলরেডি ব্যাচ 2 এর ক্লাস চলছে। তো 4th জানুয়ারি 2025-এর আমরা যে ক্লাসটা করেছি, 4th জানুয়ারি 2025-এর যে ক্লাসটা করেছি, তারই কিছু ভিডিও ক্লিপ আমরা এখানে অ্যাড করে দিলাম ভিডিওটার শেষে, যে আমরা সেখানে কি পড়াশোনা করছি, কোন সম্পর্কে এখন আমরা এগোচ্ছি, সেগুলো নিয়ে জানতে তোমাদের জন্য রইল এই ভিডিও ক্লিপটা। আবার আজকে ক্লাস রয়েছে, অলরেডি 5th জানুয়ারিতেও ক্লাস রয়েছে, সেটার ভিডিও তোমাদেরকে পরের দিনে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, ভিডিওটা দেখে নাও। প্রশ্নের রিভিশন হিসেবে আমি জাস্ট এখানে বলছি, সেটা হচ্ছে এটার অ্যান্সার সকলকে দেওয়া উচিত। সেটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার বলতে কি বোঝো? স্যার আমি বলবো। স্যার বিষ্ণু বলছি। বলো বিষ্ণু। স্যার অ্যাঙ্গুলারিটি নাম্বার বলতে আমার যে অ্যাগ্রিগেটটা আছে ওটা পারফেক্টলি রাউন্ডেড অ্যাগ্রিগেট থেকে কতটা অ্যাঙ্গুলার। আর 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 স্যার বলবো, বিশ্বজিৎ বলছি। হ্যাঁ বিশ্বজিৎ বলো। স্যার অ্যাঙ্গুলারিটি মানে আমরা বলতে চাইছি যে যদি সয়েলটা 67% ভয়েডের রেসপেক্টে তার থেকে কত বেশি পরিমাণ ভয়েড রয়েছে, এটা স্যার ডিটারমাইন করা হয় অ্যাঙ্গুলারিটি নাম্বারের মাধ্যমে। যদি ওটা 69% ভয়েড থাকে, তাহলে 67-এর থেকে 2 বেশি, তাহলে তার অ্যাঙ্গুলারিটি নাম্বার 2। এটা 0 থেকে 20 পর্যন্ত হয়। আচ্ছা, তার মানে তুমি বলছো যে যার অ্যাঙ্গুলারিটি বেশি তার ভয়েড বেশি না কম? না স্যার, অ্যাঙ্গুলারিটি যদি 67%-এর কাছাকাছি থাকে ভয়েডটা, তাহলে স্যার অ্যাঙ্গুলারিটি নাম্বার 0 হবে। এরপর যত বাড়তে থাকবে ভয়েডটা 67%-এর বেশি, তত অ্যাঙ্গুলারিটি নাম্বার তত বাড়তে থাকবে। তুমি আমাকে বলো যে অ্যাঙ্গুলারিটি নাম্বার ধরো হচ্ছে 11, এর মানে কি? এটা অ্যাঙ্গুলার নাকি ভোঁতা? মানে 70 স্যার এটা ঠিক বলতে পারবো না। আমি কিন্তু এগুলো পড়িয়েছি ভাই তোমাদেরকে। এই সর্বার্থ, স্যার এগুলো আমি কি তো জানো না? যেটা জানি যে স্যার আমি চেষ্টা করছি স্যার। অ্যাঙ্গুলারিটি নাম্বার মানে আমি যেটা জানি যে এই নাম্বারটার উপর ডিপেন্ড করবে যে ওই মানে যে স্যাম্পেলটা তার মধ্যে মানে অ্যাঙ্গুলার শেপের পার্টিকেল কত পরিমাণ আছে। মানে অ্যাঙ্গুলারিটি নাম্বার বেশি মানে তার মধ্যে অ্যাঙ্গুলার শেপের পার্টিকেল বেশি পরিমাণে থাকবে আর কি। হ্যাঁ, তাহলে যদি অ্যাঙ্গুলার বেশি হয় তাহলে কি তাতে ভয়েড বেশি থাকবে? না স্যার, তার ভয়েডটা কম থাকবে আর কি। না তাহলে স্যার, অ্যাঙ্গুলার বেশি হলে ভয়েড বেশি থাকবে। বেশি থাকবে? হ্যাঁ, রাউন্ডেড এগ্রিগেটের ভয়েড রেশিও ভয়েড সব থেকে কম। এবারে যত অ্যাঙ্গুলার এগ্রিগেট হবে তত তার ভয়েডটা বাড়তে থাকবে। আচ্ছা, কিন্তু আমি আবার উল্টো জানি স্যার, মানে রাউন্ডেড হলে তো তার মধ্যে ভয়েড বেশি থাকবে কারণ সবগুলো প্রায় সেম সাইজের আর কি, গোল গোল। আর যদি অ্যাঙ্গুলার হয় তাহলে একটার সাথে আরেকটা মানে ওই ফ্লকুলেটেড টাইপের স্ট্রাকচার হবে, তাহলে সেক্ষেত্রে তো ভয়েড কম থাকা উচিত। না, তুমি একটা কথা আমাকে একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন করা হতো, মনে রাখবে, একটা প্রশ্ন থাকতো, সেটা হচ্ছে যে যদি আমরা কোন একটা কংক্রিটে রাউন্ডেড এগ্রিগেট ইউজ করি, তার ওয়ার্কেবিলিটি বেশি হয় কেন? জানো এটা?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা রাউন্ডেড রাউন্ডেড এগ্রিগেটের ওয়ার্কেবিলিটি বেশি হয়, কারণ আমরা যখন সিমেন্ট পেস্টটা ইউজ করছি সেটা ইজিলি মোবিলাইজড হতে পারছে এগ্রিগেট গুলো, কিন্তু রাইট, যখন সেটা আমার তাহলে অ্যাঙ্গুলার বা তাহলে অন্য কিছু তাহলে ইউজ কে করছি। বিশ্বজিৎ বলছো? বিশ্বজিৎ, যখন আমি প্রথমে প্রশ্নটা করলাম যে যদি আমার অ্যাঙ্গুলারিটি নাম্বারটা বাড়ে তাহলে কি ভয়েড বাড়বে, তখন তুমি আমাকে কেন অ্যান্সারটা করতে পারলে না? তার মানে তোমাদেরকে ধরিয়ে দিতে হবে, তাই তো? একদম ঠিক। পার্সেন্টেজ অফ ভয়েড যেটা রাউন্ডেড এগ্রিগেটের থাকে জেনারেলি অ্যারাউন্ড 32 to 33% থাকে। তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার এগ্রিগেটের ক্ষেত্রে হায়ার পার্সেন্টেজ অফ ভয়েড থাকবে। সর্বার্থ, এটাকে জেনে নাও, একটা অ্যাঙ্গুলার এগ্রিগেটের ক্ষেত্রে হায়ার পার্সেন্টেজ অফ ভয়েড থাকবে, এবং তার থেকেও বেশি পরিমাণে থাকবে কিসে? ইররেগুলার শেপ যদি হয়, ফ্রম দ্য পার্সেন্টেজ অফ ভয়েডস। দ্য অ্যাঙ্গুলারিটি নাম্বার ইউজুয়ালি বিটুইন 0 to 11। 11 মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলারিটি নাম্বার। এটাকে আমরা দুভাগে বের করতে পারি, যেটা একটু আগে আমরা বললাম। আমি লিখতে পারছি না কারণ আমার পেনটা আমি খুঁজে পাচ্ছি না। 67 minus 100 into WC divided by GS, এটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বারের সূত্র। আমি এর আগেও এটা বলেছি তোমাদেরকে, জানি না তোমরা কেন এগুলো ভুল করছো। জিসি এটা অ্যাকচুয়ালি জিসি ডিভাইড বাই জিএস, এই সরি WC ডিভাইড বাই জিএস। তো এটা হচ্ছে নর্মাল ব্যাপার। আর যেটা আমি তোমাকে বললাম যে যেভাবে খুব সহজে আমরা ভয়েড থেকেও খুব সহজে অ্যাঙ্গুলারিটি নাম্বারটাকে বের করে নিতে পারি, তো সেটাও রয়েছে। জিএস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, আর ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য এগ্রিগেট ইন দ্য সিলিন্ডার, আর সি হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার নিডেড টু ফিল ইন এ সিলিন্ডার। ওই সিলিন্ডারে যখন আমরা দেখবো, যখন আমরা কম্প্যাক্ট করব, তখন আমাদেরকে যে পরিমাণ ওয়াটার দিতে হবে সেটা সি, আর যেটা হচ্ছে এগ্রিগেটের ওয়েট সেটা ডাব্লিউ, আর জিএস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য এগ্রিগেট। তো এটা হচ্ছে জেনারেল ব্যাপার, এটাই নর্মালি এটা হয়ে থাকে। আর 67% থেকে আমরা এটাকে সহজে ক্যালকুলেট করে দেখে নিতে পারি। আর আবার আমি একবার বলে দিচ্ছি, অ্যাঙ্গুলারিটি নাম্বার ইজ এ মেজার অফ হাউ মাচ এ কম্প্যাক্টেড এগ্রিগেটস ভয়েড পার্সেন্টেজ এক্সিডস 33%. The angularity number is calculated by subtracting 33 from the percentage of the voids. The angularity number is usually between 0 to 11. 0 মানে হচ্ছে পুরো টোটালি রাউন্ডেড, 11 মানে হচ্ছে টোটালি অ্যাঙ্গুলার্ড। এবারে আমরা যে ব্যাপারগুলো সম্পর্কে আজকে পড়তাম সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে পেনটা ইউজ করতে পারছি না, যাই হোক আমি পেনটা খুঁজে পাচ্ছি না। তো যেগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল সেটার ভিতর প্রথম যে আলোচনাটা আজকে হবে সেটা হচ্ছে রিগার্ডিং পুট্টি। আচ্ছা, কেউ একটা হাত তুলে রয়েছে, কি বলবে অভি? কি বলবে অভি? কিছু প্রশ্ন রয়েছে? অভির না, প্রশ্ন নেই। ঠিক আছে। আচ্ছা, আজকে যে প্রথম যে ব্যাপারটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে পুট্টি। আচ্ছা, আমরা ফিনিশিং স্ট্রাকচারের ফিনিশিং নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সেই আলোচনা করতে যেয়ে পরে আমরা প্লাস্টার অবধি কালকে পর্যন্ত পড়েছি। যে এবারে আমরা আজকে পড়বো যে হোয়াট ইজ পুট্টি। পুট্টি ব্যাপারটা কি আমি বলো? বলবো স্যার সর্বার্থ। এই দাঁড়া, এমটিসি ব্যাপারটা কি বিশ্বজিৎ? এমটিসি মানে ম্যানুফ্যাকচারিং টেস্টিং সার্টিফিকেট, ম্যানুফ্যাকচার যে বানাচ্ছে তাদের সার্টিফিকেট। হ্যাঁ বলো সর্বার্থ, বলো। হ্যাঁ স্যার, বিফোর পুট্টি আমি দেখে নেব যে যে ওয়াল বা সারফেসে পুট্টি হবে আর কি, সেটার কিউরিংটা কমপ্লিট হয়েছে কিনা এবং সেই ওয়ালটা মানে শুকনো কিনা সেটা চেক করব, এবং সেই ওয়ালে কোনো ডাস্ট বা মর্টার বা সিমেন্ট কিছু লেগে থাকলে সেটা ক্লিনিং এর ব্যবস্থা করব। মানে হুম। মানে বিফোর পুট্টি আমি এই দুটো চেক করবো স্যার। এবং পুট্টি করাকালীন আমি দেখবো যে পুট্টিটা ভালো মতো মিক্সিং করা হয়েছে কিনা, এবং করে ওটাকে একদম ইভেনলি একদম। অ্যাপ্লাই করা হচ্ছে কিনা সেটা দেখবো। এবং 2 কোট পুট্টি মানে 1 কোট পুট্টি করার সাথে সাথে সেকেন্ড কোট না করে কিছুক্ষণ বাদে সেকেন্ড কোট অ্যাপ্লাই করব। এবং হচ্ছে পুট্টি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে চেকিং করব যে তার মধ্যে কোনো আনডিউলেশন আছে কিনা বা কোনো ক্র্যাক আসছে কিনা, তখন সেই জায়গাগুলো রিপেয়ার করার চেষ্টা করব। এবং পুট্টি হয়ে যাওয়ার পরে স্যান্ড পেপার দিয়ে সেটা যাতে ঠিকভাবে মানে রাব করা হয় সেটাও দেখবো। একদম একদম। এবং পুট্টি হয়ে যাওয়ার পরে তার উপরে যেন কোনোভাবে ইমিডিয়েটলি জল না পড়ে সেটাও নজর রাখতে হবে।
কোনো তো রকম স্যার আর যেন একটা, ওয়াটার স্প্রে না করে দেয়। স্যার পুট্টির আগে আর একটা মানে সাইডে যেটা করতে গেলে প্র্যাকটিক্যাল প্রবলেম হয়, সেটা হচ্ছে পুট্টির আগে আমাকে দেখে নিতে হবে যে প্লাস্টার আমাদের যদি কোনো রিপেয়ারিং ওয়ার্ক হয়ে থাকে বা বিভিন্ন ধরনের কোনো প্লাস্টারে ফল্ট হয়, সেটা একদম ভালো করে রেকটিফাই করে দেন আমরা পুট্টিটা করবো। একদম একদম। অনেক সময় প্লাস্টারের ক্ষেত্রে কি হয়, প্লাস্টারে ক্র্যাক থাকে, সে ক্র্যাক গুলো যেন ভালো করে ট্রিটমেন্ট হয়েছে কিনা সেটাকে দেখে নেওয়া উচিত আমাদের, ভালো করে দেখে হ্যাঁ নেওয়া উচিত হ্যাঁ। সেখানে ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি। আচ্ছা পুট্টি তো গেল, পুট্টির পরে আমরা কি করব? পেন্টের আগে, পুট্টির পর পেন্টের আগে আমরা কি করব? স্যার পুট্টির পরে পেইন্টের আগে আমরা প্রথমে স্যার পুট্টি প্রথমে সারফেসটাকে স্যার মানে আমরা ভালো করে ঘষে নিব। সারফেস স্যার ঘষার প্রাইমার পরে করবো। সারফেসটাকে ঘষার পরে দেন সেটা তারপর আমরা প্রাইমার করব। প্রাইমার করে মোটামুটি একদিন আমরা রেখে দিলে ভালো, একদিন পরে আমরা দেন ওটাতে মানে পেইন্ট করতে পারি। আচ্ছা স্যার আমি এই যে যতদূর জানি যে প্রাইমার করা 6-7 ঘন্টা বাদে পেন্ট করতে পারবো। হ্যাঁ, 6-7 ঘন্টা পরে জেনারেলি করা হয়, 4-5 ঘন্টা পরে করা যায়। আচ্ছা এক মিনিট, এখানে একটা প্রশ্ন করেছে, ভালো প্রশ্ন, এটা প্রশ্নটা করেছে সোহেল, যে পুট্টির সেটিং টাইম কত? পুট্টির ফার্স্ট কোট করার কতক্ষণ পরে সেকেন্ড কোট করা হয়? তো 4 জেনারেলি থেকে 5 ঘন্টা, 4-5 ঘন্টা হয়ে যায়। হ্যাঁ জেনারেলি আমি বলে দিই সোহেলকে। সোহেল দেখো, জেনারেলি যে সমস্ত ক্ষেত্রে একটা কোটেই পুট্টি হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোন রকম টাইমের ব্যাপার যেটা থাকে সেটা 24 ঘন্টা রাখা হয়, যে 24 ঘন্টা ওর উপর কোন রকম যেন জল বা ফার্দার কোনো কাজ বা স্ক্র্যাচিং যেন না আসে। আর যেখানে দুটো কোট করতে হয় সেক্ষেত্রে তোমাকে মোটামুটি একটা 5 ঘন্টা বা 6 করতে ঘন্টা। হচ্ছে না, মানে একটা কোড থেকে আর একটা কোড দেখা যায়, খুব থিন হয়ে গেছে। দেখো প্রথম যেটা হচ্ছে সেটাকে রানিং বলে, রানিং রানিং হয়। এছাড়া আরো অনেক কিছুই হতে পারে, অনেক ধরনেরই প্রবলেম শো হতে পারে সেখানে। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে পেন্ট এমন একটা এজেন্সিকে দিয়ে করাবো যে এজেন্সিটা কিন্তু খুব ভালো হতে হবে, খুবই ভালো হতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রপার ওয়ার্কম্যানশিপ থাকতে হবে, কোনোভাবে যেন স্যাগিং না হয়। কোনো ক্ষেত্রে এই যে যেটা আমরা রানিং বলছিলাম, সেটাকে কিছু ক্ষেত্রে আমরা স্যাগিংও বলতে পারি, যে ক্ষেত্রে উপরের যে ফিল্মটা রয়েছে সেটা ধীরে ধীরে ডাউনওয়ার্ডস নামতে শুরু করবে এবং নেমে পরে সেক্ষেত্রে কি হবে, ড্রাই হবে এবং একটা আনইভেন কোটিং তৈরি করবে, কোথাও একটা থিক লেয়ার হবে, কোথাও একটা থিন লেয়ার হবে, এটাকে স্যাগিং বলে। এছাড়াও অনেক সময় এমন হতে পারে যে উপরের লেয়ারটা যদি খুব পাতলা হয়ে যায়, জল দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্র্যাকিংও হতে পারে। একটা ফিল্ম মানে যেখানে একটা ফিল্ম তৈরি করবে একটা পেন্ট, সেক্ষেত্রে স্প্লিট হয়ে যেতে পারে একটা কোটের উপর দিয়ে দিয়ে কি হতে পারে, সেই কোটটার উপরে ধীরে 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 ক্র্যাকিং চলে আসতে পারে। এছাড়া আরো একটা জিনিস হয় যেটা তোমরা বললে না, সেটা হচ্ছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন নিয়ে কোনো আইডিয়া রয়েছে? আইডিয়া নেই তাই তো? স্যাপনিফিকেশন হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে ফোমের মতো তৈরি হয়, সোপ প্যাচেস এর মতো তৈরি হয় এবং ফিল্মটা ধীরে 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 সেই জায়গার পিল অফ হয়ে যায় সোপ, এবং কি হয়, বিক্রিয়া করে স্যাপনিফিকেশন তৈরি করে সেই জায়গাগুলো ফুলে ওঠে। এবং এইগুলোকে তুমি কি করতে হবে, এফেক্টেড পেন্টটাকে তোমাকে এখানে সরিয়ে দিতে হবে, সারফেসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, রিপেন্ট করতে হবে, প্রাইমার লাগাতে হবে। আবার অনেক সময় অ্যালকালি রেজিস্ট্যান্ট পেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে অ্যালকালি রেজিস্ট্যান্ট পেন্ট ইউজ করতে হবে। আরেকটা জিনিস হয় কেউ বললে না মনে হয়, সেটা হচ্ছে রিঙ্কলিং। রিঙ্কলিং বলে জানো জিনিস আছে, রিঙ্কলিং, WRINKLING, রিঙ্কলিং। এছাড়া বাকি তো ফ্লেডিং, বুমিং, এগুলো তো বললেই তোমরা। তো সবসময় মাথায় রাখতে হবে যে পেনটাকে খুব কেয়ারফুলি প্রিপেয়ার করতে হবে, প্রোডাক্ট গুলোকে ঠিক করে মিক্স করতে হবে উইথ ইনস্ট্রাকশন। আমাকে ভালো স্কিল ওয়ার্কম্যানশিপ দেখে শো করতে হবে। আর তোমাকে চিন্তা করতে হবে ফ্ল্যাশ অফ টাইমের। ভাই দাঁড়াও একটু, কালকেই বললাম যে যখন আমি বলছি তখন মাঝখানে ব্রেক করো না, তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, একটু দাঁড়াও, একটু শেষ করে নি, ব্রেক করলে আমি আবার এই জিনিসটা ভুলে যাব। তো কম ফ্ল্যাশ অফ টাইমটাকে মাথায় রাখতে হবে যে যতক্ষণ সময়ের ভিতরে আমি পেনটাকে ইউজ করতে পারবো সেই সময়ের জন্যই আমি কিন্তু পেনটাকে তৈরি করব, তার বেশি সময়ের জন্য আমি তৈরি করব না। আর
প্রপার ড্রাইং টাইম দিতে হবে একটা কোটকে তৈরি করে আরেকটা কোটকে লাগানোর আগে। আর সব সময় মাথায় রাখতে হবে যে রিকমেন্ডেড যে থিনার থাকবে সেই থিনারের পার্সেন্টেজটা যেন ঠিক মতো দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলো এবারে কার কি প্রশ্ন ছিল বলো। স্যার এই যে রিঙ্কলিং যেটা বললেন ওই ডিফেক্টটা কিরকম সেটার ব্যাপারটা আপনি বললেন না, মানে ডিফেক্টটা কিরকম ধরনের হয়? রিঙ্কলিং ডিফেক্টটা হচ্ছে যে আমাদের যে ভাঁজ পড়ে যাও দেখেছো আমাদের মানে যেটাকে বলে আর কি, এটা ওয়েভি টেক্সচার তৈরি হয়। রিঙ্কেল মানে জানো, রিঙ্কেল আমাদের যারা বয়স্ক মানুষ থাকে তাদের ক্ষেত্রে রিঙ্কেল পড়ে কিরকম দেখেছো, চামড়াতে একটা ভাঁজ হয়ে যায়, হ্যাঁ 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 দেখেছো? হ্যাঁ স্যার। এই চামড়াতে ভাঁজ হয়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে রিঙ্কেল। এই রিঙ্কলিংটাও কিন্তু আনইভেন সারফেসে আনইভেননেস যদি থাকে, যদি আমি ব্রাশটা ঠিক মতো ইউজ করতে না পারি, যদি আমি কোনো জায়গায় মোটা করে ব্রাশটা চালাই, কোনো জায়গায় যদি পাতলা করে চালাই, তো সেই সমস্ত ক্ষেত্রে রিঙ্কলিং তৈরি হয়। একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার রিঙ্কেল তৈরি করে। রিঙ্কেল মানে সেই কি বলবো, সেই যেরকম হয় না রুট যেরকম হয়, আমাদের গাছের মূল যেরকম চারদিকে ছড়িয়ে থাকে, সেরকম একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার জমা হয়ে পড়ে, তার উপরে এরকম ভাঁজ হয়ে যায়, তো সেইটাকে আমরা জেনারেলি রিঙ্কলিং বলি। আর কারণটা কি হয়, যে নিচের যে কোটটা রয়েছে সেই কোটটা যদি ঠিক মতো ড্রাই না হয়, আর তার উপরে যদি আমি উপরে আরেকটা ফিল্ম চাপিয়ে দিই, তাহলে উপরের ফিল্মটা কি হয়, শুকিয়ে যায়, এবং উপরের ফিল্মটা শুকোনোর পরে যখন নিচের ফিল্মটা শুকোচ্ছে, সেই ক্ষেত্রে কি হয়, এক্সেস ওয়াটার এখানে কমে যেয়ে পরে উপরের ফিল্মটা শ্রিঙ্কেজ হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়। উপরের লেয়ারটা যখনই শ্রিঙ্ক হয়ে যাবে তখনই সেখানে রিঙ্কেল তৈরি হবে। বলো আর কার কি প্রশ্ন আছে? অভির কি প্রশ্ন আছে? অভি, আর কিছু প্রশ্ন আছে? স্যার একটা দেখো কোশ্চেন আমার ছিল, বলছিলাম যে স্যার আপনি যে বললেন যে পেন্ট করার সময় আমি একবার হরাইজন্টাল দেবো একবার ভার্টিক্যাল দেবো, মানে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, মানে ফার্স্ট লেয়ারটা যখন অ্যাপ্লাই করব সেটা যদি হরাইজন্টাল অ্যাপ্লাই করি তাহলে সেকেন্ড রেন্ডারিং এর কাজে ইউজ করা হয়, কিন্তু স্নো সেম কে কিন্তু সিমেন্ট বেসড পেন্ট বলা হয়ে থাকে। মানে এটা কিন্তু ওয়াটার রিপেলেন্ট একটা পেন্ট, যেটা ডিউরাবল, কস্ট এফেক্টিভ, ইজি টু অ্যাপ্লাই। আবার এটাই হচ্ছে সুটেবল ফর এনি সারফেস, আবার হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্টও, কিছুটা পরিমাণ ফায়ার রেজিস্ট্যান্টও। তো সিমেন্টকে বেস হিসাবে ইউজ করে পরে যদি কোনো পেন্ট আমি ইউজ করি, সেটাই হচ্ছে স্নো সেম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি, মানে এটা তো এক্সটেরিয়র সারফেসে অ্যাপ্লাই করা হয়, মানে ওটাই জানতাম। তো আপনি হোয়াইট ওয়াশিংটা বললেন তো, যেন একটু গুলিয়ে ফেলি। না, সিমেন্টের হোয়াইট সঙ্গে ওয়াশ অন্য কালারিং কোনো পিগমেন্ট ইউজ করে সেটা তো শুনে সে হয়ে যাবে স্যার। সিমেন্টে কালারিং পিগমেন্ট ইউজ করলে স্নো সেম হয়ে যাবে? না তাই বলছি আর কি, এরকমই কি জিজ্ঞেস করছি। না, আমি তো বলে দিলাম, আমি তো এই মাত্র বলে দিলাম যে স্নো সেম হচ্ছে একটা সিমেন্ট বেস পেন্ট। সিমেন্ট বেস সব ক্ষেত্রে কি সিমেন্ট বেস থাকে? পেন্টে কি সবসময় সিমেন্ট বেস হয়? পেন্টে কি কি বেস হয় বলো তো, কে বলবে? পেন্টে কি কি বেস হিসাবে ইউজ করা যায়? রেড লেড, হোয়াইট লেড। তাহলে আর কি হয়? দুটোই। অ্যাক্রাইলিক বেস বলি আমরা, অ্যাক্রাইলিক বেস, অয়েল বেস, ওয়াটার বেস বলি। হ্যাঁ স্যার। তাহলে এগুলো খুব বেসিক জায়গা, এগুলো এত এত ডিপে যে এত ডেপথে কঠিন করে নেওয়ার মতো কিছু নয়। যাই হোক, টাইলসটা শুরু করি, নইলে টাইলসটা শেষ হবে না। আজকে এই জায়গাটাকে আমাকে শেষ করতে হবে। আজকে বিল্ডিং কনস্ট্রাকশনের শেষ দিন, তো টাইলস নিয়ে পরে যে আলোচনা, আমি পেনটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, পেনটা হলে আমার সুবিধা হতো, বাট পেনটা খুঁজে পাচ্ছি না। বলো কি বলছো, বলো। সরি টু ইন্টারাপ্ট, আমি তিনবার কোশ্চেনের জন্য হাত তুলেছিলাম। যাই হোক, আমি বলছিলাম যে হ্যাঁ বলো। আমরা পেইন্টে যে ডিফেক্ট গুলো আসে, ছোট প্যাচে ধরুন ডিফেক্ট এলো, সো আমরা কি সেই শুধু প্যাচটুকুকে ঘষে আবার সেই রিপেন্ট করতে পারি? বিকজ নাকি আমাকে পুরো ওয়ালটাকে না 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 না, ছোট ছোট জায়গার জন্য ছোট জায়গা, পুরো ওয়াল করলে যে লোকটা তুমি করবে তার পয়সা কিছু থাকবে না, সে ভিখারি হয়ে যাবে। আচ্ছা, মানে সেম একটা পেন্টে বেশ বড় খরচা হয়।
সেম রেশিও হতে লাগবে পেইন্টে, যাতে পেইন্ট যাতে মানে ওখানে প্যাচ ওয়ার্ক করা হয়েছে এটা যাতে না বোঝায়, দ্যাটস ইট। একদম 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 ঠিক ঠিক আছে, মতো করতে হবে। এবারে তার জন্য কিছু এক্সট্রা এরিয়া যদি তোমাকে কভার করতে হয় সেটা করতে হবে, কিছু করার নেই। ঠিক এক্সট্রা আছে। এরিয়াকে কভার করে ধরে নিলে একটা ফ্রি বোর্ড হিসাবে ধরে নিলে যে আরো 200 বা 300 মতো এরিয়াকে তুমি টার্গেট করলে, তারপরে সেই জায়গাটাকে করলে, একটা বড় এরিয়াকে করলে। বা অনেক সময় অনেক জায়গাতে পেন্টের উপর যদি কোনো মানে অনেক জায়গাতে করা হয় আর কি, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ধরো তুমি পেনটাকে মেশাতে পারলে না ঠিক মতো, ওখানে তোমাকে কিছু একটা ডেকোরেটিভ কাজ করে দিতে হবে। মানে ধরো গোটা দেওয়ালটার মাঝখানে তুমি কি করলে, হঠাৎ করে একটা চক্র এঁকে দিলে, বা একটা ছবি এঁকে দিলে, বা একটা কোনো রকম পাখি এঁকে দিলে, যাতে ওই জায়গার পেন্টের প্রবলেমটা তুমি ওখানে যাতে বুঝতে না পারা যায়, ডেকোরেটিভ একটা লুক। কারণ গাড়ির কোম্পানি গুলো কোনো জায়গায় ডেন্ট হলে পুরো প্যানেলটাকে ইয়ে করে পুরো প্যানেলটাকে নতুন কালার করে দেয়, বলছিলাম। না, গাড়ি কোম্পানির সাথে তো আমাদের সম্পর্ক নেই, গাড়িতে তো ইন্স্যুরেন্স থাকে। ইন্স্যুরেন্সের ব্যাপার স্যার, ওই জন্য করে দেয়। হ্যাঁ, ওটাই বলছি, ইন্স্যুরেন্স থাকে, তোমার তো বাড়ির কোনো ইন্স্যুরেন্স নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো এবারে চলে আসি টাইলস। তো টাইলস এর যে কথা আমি বলবো, টাইলস জেনারেলি ন্যাচারাল হতে পারে, আবার আর্টিফিশিয়াল হতে পারে। ন্যাচারাল হতে পারে বা আর্টিফিশিয়াল হতে পারে। তো ন্যাচারাল যে টাইলস গুলো আমরা পেয়ে থাকি, বা ফ্লোরিং আমরা অ্যাকচুয়ালি বলবো, টাইলস বলাটা ঠিক হবে না, ফ্লোরিং। তো যে ফ্লোরিংটা আমি পাবো, সেই ফ্লোরিং এর ক্ষেত্রে আমরা কি কি পেয়ে থাকি? আমরা গ্রানাইট পেয়ে থাকি, মার্বেল পেয়ে থাকি, কোটা পেয়ে থাকি। আর কোনো কেউ জানো গ্রানাইট, মার্বেল, কোটা ছাড়া? রেড বন্ধনা হয়। রাইট রাইট রাইট। এছাড়া কিন্তু হ্যাঁ, এবারে আর্টিফিশিয়ালের ভিতরে কি কি আসবে? আর্টিফিশিয়ালের ভিতরে আর্টিফিশিয়ালে কি কি আছে, কি কি ধরনের টাইলস হয় বলো তো? একটা আমি বলে দিচ্ছি, সিরামিক। সিরামিক টাইলস, ভিট্রিফাইড টাইলস, পোর্সলেইন টাইলস। আর এটার উপর গ্লেজ হয়, ডাবল মানে গ্লেজ টাইলস। গ্লেজ, ঠিক 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 ঠিক, এইগুলো যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ওই গ্লেজ, আনগ্লেজ, পলিশ, ও সব সব একই জিনিস, কোনো অসুবিধা নেই ওগুলো নিয়ে। আর একটাতে স্কিড রেসিস্ট্যান্সও হয় কিছু, যেগুলো টয়লেটে ইউজ করা হয়। হ্যাঁ, ওগুলো তো প্রপার্টি হিসাবে বলছো তুমি। যাই হোক, তো সিরামিকের উপরেও স্কিড রেজিস্ট্যান্স তৈরি করা যায়, বা ভিট্রিফাইডও তৈরি করা যায়। যাই হোক, এবারে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে, একটাকে আমরা বলতে পারি ওয়াল টাইলস, আরেকটাকে আমরা বলতে পারি ফ্লোর টাইলস। দুটো ভাগ রয়েছে, ওয়াল টাইলস একটা রয়েছে, একটা ফ্লোর টাইলস রয়েছে। তো ওয়াল টাইলস কে ইউজ করা হয়ে থাকে ওয়ালের ক্ষেত্রে, আর ফ্লোর টাইল কে তো ফ্লোরের ক্ষেত্রে বুঝতেই পারছো। তো কিছু কিছু ক্ষেত্রে গ্রানাইট কেও আমরা, বা কোটাকে বা মার্বেল কেও কিছু কিছু ক্ষেত্রে আমরা জায়গাতে দেখেছি যেখানে ওয়াল টাইলস। তাই কোনো একটা টাইলসে যদি ভয়েড থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু কোনো একটা পেপার জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ভয়েড পাই, বা কোনো ডিফেক্ট পাই, বা যদি আনইভেন থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে গোটা টাইলসটাকে আমাকে ভেঙে পরে তারপরে কাজ করতে হবে। অর্থাৎ পেপার জয়েন্ট সেই জন্যই কিন্তু অনেক বেশি স্কিল পার্সন দরকার হয়, নইলে পুরো জায়গাটাতে ওই যে যেখানে ভয়েড এসছে সেটাও নষ্ট হবে, তার আশেপাশের টাইলস গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কর্নার টু কর্নার ম্যাচ নাও করতে পারে, অনেকগুলো প্রবলেম কিন্তু এখানে তৈরি হয়। এটা কিন্তু একটু সবাই মাথায় জেনে নাও এবং বুঝে নাও। এগুলো একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, যে জায়গা থেকে কাজ করে আমরা এসেছি, সেই জায়গার এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি দিচ্ছি। এবারে চলে গেল টাইলস। টাইলস নিয়ে তোমাদের কারো কিছু যদি প্রশ্ন থাকে একটু বলে নাও, তারপর আমরা লাস্ট একদম জায়গাতে যাব, যেটা হচ্ছে ডোর ফ্রেম, উইন্ডো ফ্রেম। বলো স্যার, পেপার জয়েন্ট আর একটা প্রবলেম হতো। বলো বলো। মিঠুনের জ্ঞানটাকে শেষ করতে হবে। মিঠুন বলো, আর কিছু প্রবলেম হয় বলো। সরি স্যার, জ্ঞান দেওয়ার জন্য তো ব্যাপারটা বলছি না। বলো বলো, তুমি বলো। তুমি তো শেষ করতেই দিচ্ছ না, তুমি তো আমার আগে তুমি প্রত্যেকটা অ্যান্সার করছো। কালকে পরিমল বারবার করে বলে দিল যে কেউ অ্যান্সার করার আগে, মানে আমার শেষ হওয়ার আগে কেউ বলো না। তুমি বারবার করে সেই জায়গাটাকে ইন্টারফেয়ার করে যাচ্ছ আজকে, যতবার। আজকে কিন্তু কেউ আর কোনো ডিস্টার্ব করে না। বলো। আছি স্যার, এটা কিন্তু ইন্টারভিউতে খুব প্রবলেম ক্রিয়েট করবে কিন্তু।
যাই হোক, সে করুক, যে যা পারে করুক। বলো আগে, শুনেলি, বলো বলো মিঠুন, বলো, শুনে নি তোমার কথা, তারপরে বাকিদের অ্যান্সার নেব। বলো মিঠুন, বলো কি বলছিলে, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ওই যে পেপার জয়েন্টের ক্ষেত্রে যে সিঙ্কেজের জন্য, কনক্রিটের সিঙ্কেজের জন্য একটা প্রবলেম হতে পারে স্যার, ওটাই বলছি। কংক্রিটের সিঙ্কেজের জন্য পেপার জয়েন্টে কি প্রবলেম হবে? স্যার ওটা মানে ওটাই আর কি জানতে চাচ্ছিলাম, মানে কিছু প্রবলেম হতে পারে কি, মানে সিঙ্কেজ বা সিঙ্কেজের জন্য, মানে সিঙ্কেজ হলো বা এক্সপেনশন হলো, যদি আমাদের মানে হট ওয়েদারে করি, সেটা যদি ঠান্ডাতে, যদি কোল্ড ওয়েদারে গিয়ে সেটা যদি সিরিঙ্ক হয়ে যায়, তাহলে মানে কি কোনো প্রবলেম হতে পারে কি, ওটাই আর কি। কংক্রিটের সিঙ্কের সাথে তো কোনো টাইলস এর ব্যাপার কিছু নেই। এবারে কংক্রিটে যদি তুমি কংক্রিট ঠিক মতো না থাকে, কংক্রিট যদি তোমার প্রবলেমেটিক হয়, কংক্রিট যদি পোরাস হয়, কংক্রিটে যদি ক্র্যাক তৈরি হয় স্ল্যাবে, তাহলে অবশ্যই কংক্রিটে যদি স্ল্যাব আসে তাহলে তো টাইলসে ক্র্যাক আসবেই। কংক্রিটে যদি প্রবলেম থাকে, কংক্রিট স্ল্যাবে যদি প্রবলেম থাকে, অবশ্যই অবশ্যই সেখানে প্রবলেম আসবে। যাই হোক, বলো বাকিরা কি কি প্রশ্ন করছিল, বলো। স্যার স্যার, আমার আমরা আমার প্রশ্ন ছিল টাইলস এর উপরে। ভাই ভাই হাত তোল। কোন রকম কোনো জিনিসপত্র কিন্তু নেই ভাই, কিন্তু যদি তুমি বলো যে সিপিডাব্লিউডি তে কিন্তু হ্যাকিং সম্পর্কে একটা স্পেসিফিকেশন বলে দেওয়া রয়েছে, সিপিডাব্লিউডি তে বলে দেওয়া রয়েছে যে কোনো একটা, যদি এরকম আমি 1 মিটার মতো একটা এরিয়া নিই, তো সেক্ষেত্রে আমাদের, কেউ কিছু বলছে? হ্যাঁ, পার স্কোয়ার ফিটে 500টা হ্যাকিং, এটা একদম ঠিক কথা। বা 1 স্কোয়ার মিটারে 5 থেকে 6টা, ওই একই, যাই হোক। সো 1 স্কোয়ার মিটার যদি আমার এরিয়া হয়, সরি 1 স্কোয়ার মিটারে 5 থেকে 6টা, এটা একটু ভুল লিখলে না সর্বার্থ। 1 স্কোয়ার ফিট হবে, 1 স্কোয়ার ফিটে 500 থেকে 600টা, নাকি না? আবার এটাও মনে হচ্ছে ভুল হয়েছে, উল্টো বলছি আমি, দুজনেই ভুল লিখেছো। 1 স্কোয়ার মিটারে মনে হয় 1 স্কোয়ার মিটারে 500 থেকে 500 মতন হতে পারে, তাই 1 500 স্কোয়ার থেকে ফিটে 500 600টা। টাকা অনেক অনেক। হ্যাঁ, ওটাই বলছি, 500 থেকে 600টা। আর 3 থেকে 4 mm হচ্ছে ডেপথ হবে, 3 থেকে 4 mm হচ্ছে ডেপথ, 3 থেকে 4 mm ডেপথ, এবং দুটোর মাঝে ডিস্টেন্স হবে 50 mm। দুটোর মাঝে ডিস্টেন্স হবে 50 mm, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 50 mm। এটা এটা সিপিডাব্লিউডি রুলেই রয়েছে, সিপিডাব্লিউডি স্পেসিফিকেশনেই রয়েছে, একমাত্র সিপিডাব্লিউডি স্পেসিফিকেশনে রয়েছে। আমি তবু একবার দেখে তোমাদেরকে বলে দেবো। এখন এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তো ভুল অ্যান্সার করে তোমাদের লাভ নেই। তবু তোমরা জেনে রাখো যে 1 স্কোয়ার মিটারে 500টা, আই থিঙ্ক 500টা, 600টা অনেক বেশি হয়ে যাবে, 500টা মতো, 450 থেকে 500টা হয়। আর দুটোর ক্ষেত্রে হচ্ছে এই 50 mm করে গ্যাপ থাকে, আর 4 থেকে 5 mm হচ্ছে ডেপথ জেনারেলি ইউজ করা হয়ে থাকে। এবারে আমরা চলে যাই, আর অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, আর আমি অ্যান্সার কোশ্চেন নেব না এখন, আমাকে একটু শেষ করতে দাও। সেটা হচ্ছে ডোর ফ্রেম এবং উইন্ডো ফ্রেম নিয়ে আমি আলোচনা করব। তো ডোর ফ্রেম জেনারেলি একটা ব্রিকওয়ার্ক যখন হচ্ছে সেই সময়তেই আমাদের কিন্তু একটা ডোর ফ্রেমকে লাগিয়ে নেওয়া উচিত। এটা আমি মনে হয় ডোর ফ্রেম নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি অলরেডি বলেছি। তো এই ক্ষেত্রে পরবর্তীকালে ব্রিকওয়ার্কটাকে, আমাদের নর্মাল ক্ষেত্রে ব্রিকওয়ার্কটাকে ভেঙে তারপরে কিন্তু লাগানো হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রে উচিত নয়। মানে সেটা কিন্তু ব্রিকওয়ার্কের কন্টিনিউটিটাকে কিন্তু একটা এফেক্ট ফেলে, এবং ব্রিকওয়ার্কটাকেও একটা এফেক্ট ফেলে। তো এই ডোর ফ্রেমের ক্ষেত্রে সবসময় এই ডোর ফ্রেমের যে ব্যাক সাইডটা আমরা ভিতর দিকে চলে গেল, সেই জায়গাটাতে আমরা কিন্তু ব্ল্যাক জাপান করে থাকি, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এটা হচ্ছে জাস্ট যাতে কোনো রকম কিড়ে মাকড়া না লেগে যায়, কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেটা আমাদেরকে দেখে নিতে হয়। কোন রকম ডোর ফ্রেমে কোন রকম কোনো বেন্ড রয়েছে কিনা, কাট রয়েছে কিনা, কোন রকম কোনো উন্ড রয়েছে কিনা, এইগুলো আগে চেক করে নিতে হয় যখনই একটা ডোর ফ্রেম আসবে। ডোর ফ্রেমের সাইজ চেক করে নিতে হয়, ডোর ফ্রেমের শেপ চেক করে নিতে হয়, যে আমার যে ডোর ফ্রেমটা এসছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা টিপিক্যাল ডোর ফ্রেমের শেপ ছিল, এরকম একটা শেপ ছিল। তো এই যে শেপটা রয়েছে, ধরো এটা আমি একটা সেকশন দেখাচ্ছি তোমাদেরকে টপ থেকে, হ্যাঁ, তো সেইভাবে রয়েছে কিনা এবং তার সাইজ গুলো ঠিকঠাক আছে কিনা, এই সাইজটা সহজেই সেক্ষেত্রে তুমি আরামসে সে কাজটা করতে পারবে। খুব সহজেই তুমি উড
বা কংক্রিটের ক্ষেত্রে ময়েশ্চারটাকে খুব সহজে তুমি এখানে বের করতে পারবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, লাস্ট কোশ্চেন কি বলছো? লাস্ট কোশ্চেন বলছে সর্বার্থ যে লাস্ট ফ্লোর টাইলস আর ওয়াল টাইলস এর মধ্যে ডিফারেন্স কি থাকে, ফ্লোর টাইলস কি ওয়াল টাইলস ইউজ করা যাবে? এটা একটা কঠিন প্রশ্ন ভাই। জেনারেলি যে টাইলস গুলো হয় সেগুলোর থিকনেস না ভ্যারি করে। মানে আমি একটা টাইলস ধরো ওয়ালে লাগাবো, তার থিকনেসটা যত কম হবে, তার থিকনেস যত কম হবে সেটা তত ভালো অ্যান্টি গ্র্যাভিটি দাঁড়িয়ে থাকতে পারবে। তো যখন আমি এইভাবে একটা ওয়াল টাইলস এর জায়গায় একটা ফ্লোরে লাগাবো, সেক্ষেত্রে আমার থিকনেসটা অনেক বেশি দরকার, কারণ এর উপরে কিন্তু ডাইরেক্ট এইভাবে লোড আসবে, ইম্প্যাক্ট আসবে। তাই যদি থিকনেসের পার্থক্য থাকে তাহলে কিন্তু ওয়াল টাইলসকে ফ্লোর টাইলস হিসেবে ইউজ করা যাবে না। যদি থিকনেসের পার্থক্য না থাকে তাহলে ওয়াল টাইলস কে ফ্লোর টাইলস হিসেবে ইউজ করা যেতেই পারে। জেনারেলি কি হয়, ওয়াল টাইলস এর ক্ষেত্রে ছোট ছোট ওয়াল টাইলস ইউজ করা হয়ে থাকে, একদম ছোট। হ্যাঁ ভাই, পেন খুঁজে পেয়েছি বলে আমি বলছি তোমাদেরকে। তো জেনারেলি যেটা হয়ে থাকে ওয়াল টাইলস এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে, হ্যাঁ পিন্টু একদম ঠিক বলেছে, 1:3 তে বা আরো কড়া মশলাতে ইউজ করা হয়ে থাকে। আর যে ক্ষেত্রে এটা টাইলস এর পার্থক্য নয়, এটা মর্টারের পার্থক্য, এই 1:3 বা 1:4 কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, আরেকটা ছোট জিনিস বলছিলাম যেটা আমি বলিনি, সেটা হচ্ছে 600x600 এর যে টাইলস গুলো হয়, ছোট ছোট টাইলস হয়, সেগুলোকে আমরা অনেক সময় কি করতে পারি, ওয়াল টাইলস হিসেবে ইউজ করি। এর থেকেও ছোটতে ইউজ করতে পারি, ওয়াল টাইলস ছোট 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 টাইলস গুলো ইউজ করা হয়। বাট যখনই আমরা ফ্লোর টাইলস ইউজ করব তখন কিন্তু 600x600 করলে অনেক বেশি জায়গা চলে যাবে। তো ওয়াল টাইলস এর 600 জায়গায়, হ্যাঁ রাইট, 300x300 ইউজ হয়, 300x250 ইউজ, 250 নয়, 300x400 ইউজ হয় বা 450 ইউজ হয়। কিন্তু যখনই আমি, পিন্টু মন্ডল বলো ফ্লোর টাইলস এ কত হয়, ফ্লোর টাইলস এর জেনারেলি সাইজ কত হয় বলো? পিন্টু ভালো অ্যান্সার করছে। ফ্লোর টাইলস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে একটা পুরো এবারে কভার করে পরেরটা L/3 তে গিয়ে ছাড়তে হবে একদম যদি পুরোটা একদম আমার না হয়। হ্যাঁ, এবারে তুমি যদি এত দূর অব্দি নিয়ে যেতে পারছো না, তাহলে তোমাকে এখানে L/3 তে ছাড়তে হবে। তখন তোমাকে এখানে L/3 তে ছাড়তে হবে, এল মানে এটা, বুঝতে আচ্ছা পারছো? ঠিক আছে। স্যার ওই এবারে কাস্টিং এর এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে, বলে দিই তারপরে তোমার কাস্টিং শুনছি। এখানে হচ্ছে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও ছাড়া হয়, জানো তো, যখন কংক্রিট করে ছাড়া হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাড়া হয়, আদারওয়াইজ আরেকটা করে ছাড়া যেতে পারে এইভাবে। এগুলো ওয়ান টাইপ অফ সিআর, এগুলো ওয়ান টাইপ অফ সিআর কি। হ্যাঁ বলো বলো সর্বার্থ, বলো কি বলছিলে? হ্যাঁ স্যার, আমি ওটাই বলছিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর ওই এন্ডটাকে রাফ রাখা হয় যাতে পরের দিন কাস্টিং করতে সুবিধা হয়। ঠিক 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 আছে, তারপরে তো চলো অনেক- আজকে অনেক, হ্যাঁ হ্যাঁ তারপরে তো কে কি স্যার বলছে? স্যার আমি বিষ্ণু বলছি স্যার। বলো বলো। স্যার কনস্ট্রাকশন যখন চলো স্যার, যখন নিউ এক্সিস্টিং কংক্রিট যখন আমি পরের বার করবো নিউ কংক্রিট, এক্সিস্টিং কংক্রিট, তখন স্যার ওখানে কিছু প্রিকশন নেওয়া না স্যার, মানে রাফ করা কিছু অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল ইউজ করা যায় ওখানে? হ্যাঁ, এখানে অনেক কিছু ইউজ করা যায়, এখানে হাই বন্ড ইউজ করা যায়, হাই বন্ড ইউজ করে অনেকে, আরো অনেক কিছু ইউজ করে এখানে, ল্যাটেক্স ইউজ করা হয়, ল্যাটেক্স, ও স্যার, আর এই নিটো আছে, সমস্ত নিটো ইউজ করে তারপর ফার্দার কনস্ট্রাকশন। হ্যাঁ, নিটো বন্ডটাই হাই বন্ড, নিটো বন্ডটা একটা বন্ডের নাম আর কি, যাই হোক এগুলো সব সিকার নাম, সিকা হাই বন্ড, সিকা ল্যাটেক্স, এই জন্য এগুলো না মাথায় আসছে বারবার। সিকা একটা ব্র্যান্ড অ্যাকচুয়ালি, তাই তো সোহেল? হ্যাঁ স্যার, শিকা বা ডক্টর ফিক্সিট। তো এইগুলো বলা চলবে না, ওখানে তোমাকে বলতে হবে ওই নিটো বন্ড বা হাই বন্ড বা ল্যাটেক্স এরকম নাম দিয়ে বলতে হবে। ঠিক আছে স্যার চলো টাইলস বিল্ডিং রিলেটেড একটা কোশ্চেন করবো স্যার। বলো বলো বলো। স্যার মানে জেনারেলি যেটা দেখা যায় যে ওয়ালে যদি ড্যাম্প হয় তো অনেক জায়গাতে সেখানে টাইলস লাগিয়ে দেয় ওই ড্যাম্পটাকে মানে আটকে দেওয়ার জন্য, তো এটা কতটা কি ঠিক? এগুলো এগুলো ইন্টারভিউর প্রশ্ন নয়, এগুলো তোমাদের বদমাইশি প্রশ্ন, বলো বলো বলো।
ওই তো ওটাই স্যার জিজ্ঞেস করছিলাম যে যদি ড্যাম্প হয় তাহলে টাইলস সেখানে লাগিয়ে দেয় তো কি হয়েছে? সেটা কি আদৌ কি ঠিক, এটাই আর কি। মানে তোমার জানতে ইচ্ছে করছে, এগুলো ইন্টারভিউতে জানতে চাইবে না। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ, কিন্তু ওটা কস্টিংটা বেশি পড়বে, এমনি ভালো ওটার একটা প্লাস পয়েন্ট আছে, বাট কস্টিংটা বেশি পড়বে না। একদম কস্টিং বেশি পড়বে। হ্যাঁ, কিছু করার নেই, ড্যাম প্রুফের জায়গাগুলোকে এগুলো লুকানোর ধান্দা, ওতে ড্যাম প্রুফ হয় না কিন্তু, জানো তো। ওকে একটা জাস্ট বেরিয়ার দেওয়া হচ্ছে হিসাব অনুযায়ী, যাতে কিচ্ছু ড্যামটা না। বাইরে থেকে বোঝা যায় না, অ্যাকচুয়ালি ভেতরে তো ড্যাম থাকবেই। একদম ড্যামটাকে আটকানোর কোনো ওই জায়গাতে ওই মানে টাইলস দিয়ে পরে আটকানো পসিবল না। তোমাকে সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গাটাকে কেটে, যদি তোমরা করতে পারো সেটাকে ওই ডাক্তার ফিক্সিটের বা অন্যান্য আবার নাম হয়ে যাচ্ছে, কোনো অন্য ওয়াটার প্রুফিং মেটেরিয়াল ইউজ করে সেখানে দুটো সাইডের চেস কাটিং করে দুটো সাইডে প্লাস্টার করতে পারো, এবং সেই প্লাস্টারের মাঝখানে চিকেন ওয়্যার মেশ বা ফাইবার নেট লাগাতে পারো, দুটো লেয়ারে ওয়াটার প্রুফিং করে। তারপরে সেখানে যদি তুমি দেখো তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই তোমার ড্যাম, বুঝতে পেরেছো? স্যার পেরেছি। আর স্যার ওই ডক্টর ফিক্সিট না বলে ওটা ওই পুডলো ইম্পারলো এসব বলা যাবে ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়াল ইন্টারভিউতে? হ্যাঁ বলা যাবে, হ্যাঁ বলা যাবে, ওয়াটার প্রুফিং মেটেরিয়াল বললেই হবে। নাম ইউজ না করাটাই বেটার, ওই সিকা, ডাক্তার ফিক্সিট এরকম নাম ইউজ না করাই বেটার। ঠিক আছে, চলো কালকে কালকে আমরা একটা যেটা আমি ভেবেছি, কালকে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো। প্লাস হচ্ছে এখানে এই যে বারবার বলছে, অভি বলছে পাইলিং এর ক্লাস, পাইলিং এর ক্লাস। পাইলিং অলরেডি আমরা একবার করলাম, তো আরো কিছু পাইলিং এর আরো জায়গা রয়েছে, অবশ্যই রয়েছে। সেগুলোকে আমি কালকে একটু আলোচনা করার চেষ্টা করব। আর কালকে তোমরা একটু তোমাদের ডাউট নিয়ে এসো, যে কোন কোন জায়গায় তোমাদের ডাউট রয়েছে। সেই প্রশ্নগুলো যদি তোমরা আগে আমাকে গ্রুপে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি কি করতে পারবো, সেই প্রশ্নগুলো ধরে আমিই অ্যান্সার করতে পারবো। নইলে অনেকে একসাথে ঝগড়াঝাটি হয়ে যাবে, যে আমারটা বলুন, আমারটা শুনুন, তারটা শুনুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 25-26 জন ছেলে মোটামুটি রয়েছে। তো 25-26 জনের যে কোশ্চেন রয়েছে, সবাইকার এবারে 5টা করে কোশ্চেন হলে হবে না, আমি আবার বলে দিচ্ছি। সবাই নিজের বেছে নাও, 2, 3, 4টা যেরকম ভালো প্রশ্ন তোমার যেটা রয়েছে বেছে নিয়ে প্রশ্নগুলো দিও। কালকে আলোচনা হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। আর যদি সময় হয় পাইল নিয়ে আমি আরো একটু বেটার আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। পাইল নিয়ে অলরেডি কালকে আলোচনা করেছি অনেকটা, আজকেও আরো কিছুটা জায়গা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব কালকে। ওকে, ওয়েস্ট ওয়াটার নিয়ে ক্লাস হলে ভালো হয়। ওয়েস্ট ওয়াটার নিয়ে ক্লাস নয়, আমি চেষ্টা করছি ওয়েস্ট ওয়াটারের উপরে কোনো একটা প্রাইম ভিডিও আনার, যেখানে ওয়েস্ট ওয়াটারটা নিয়ে একটু গল্প করা যাবে, আলোচনা করা যাবে, আমি চেষ্টা করছি।